আমি যখন আমার স্বামীর শার্টগুলো ধুচ্ছিলাম তখন আমার আঙ্গুল বুক পকেটে লুকিয়ে রাখা কিছু একটা স্পর্শ করলো। একটি ছোট সোনার প্রজাপতি কানের দুল, যা আমার ছিল না। 17 বছরের দাম্পত্য জীবন আমার হাতের মুঠোয় স্তব্ধ হয়ে গেল। আর ওদিকে দোতলায় সে গোসল করতে করতে গান গাইছিল, যেন সে আমাকে জীবন্ত কবর দিয়ে দেয়নি। কানের দুলটা আমার হাতের তালুতে সাবানের ফেনা মাখা অবস্থায় পড়ে রইল। ছোট সোনার একটি ডানায় সাদা পাথর বসানো প্রজাপতি। আমার নয়, আমার পছন্দের তালিকায় এমন কিছু কখনোই থাকে না। 17 বছর ধরে যে নারী টিফিন গুছিয়ে দিয়েছে, সংসারের ঋণের কিস্তি শোধ করেছে, হলুদে দুধের আড়ালে চোখের পানি লুকিয়ে রেখেছে, আর গভীর রাতের বাড়ি ফেরাকে অফিসের চাপ বলে মেনে নিয়েছে, তার তো নয়ই। আমার হাত দুটো তখনও সাবানের ফেনায় মাখা ছিল। আমার মুখটা অপমানে ও ক্ষোভে পুড়ে যাচ্ছিল, বুকটা জমে বরফ হয়ে যাচ্ছিল। আমি আমাদের গুলশানের ফ্ল্যাটের লন্ড্রি কর্নারে দাঁড়িয়েছিলাম। চারপাশে জাহিদের শার্ট, মোজা, তার দামি পারফিউম আর তার সব মিথ্যার স্তূপ। তারপর আমি মেঝেতেই বসে পড়লাম, ঠিক সেখানেই, 24 বছর বয়স থেকে যে মানুষটাকে স্বামী বলে ডেকে এসেছি, তার ময়লা কাপড়ের স্তূপের মাঝে। জীবনে প্রথমবারের মতো আমি সেই সত্যটা স্বীকার করলাম যে আমি বহু মাস ধরে জানতামও। তার কলারের কাছে এসে অচেনা পারফিউমের গন্ধ, রাত 1:30টায় সিঙ্গাপুরে ক্লায়েন্টের ফোন কল। আমি ড্রয়িং রুমে ঢুকলে তার ফোনের স্ক্রিনটা উল্টে টেবিলের দিকে মুখ করে রাখার অভ্যাস। বাথরুমে বসে টাইপ করার সময় তার মুখে সেই বোকা বোকা হাসি। হঠাৎ করে জিম জয়েন করা, নতুন নতুন সব শার্ট, ফোনের পাসওয়ার্ড বদলে ফেলা। আমি জানতাম, কিন্তু আমি না জানার ভান করে বেছে নিয়েছিলাম, কারণ এটা মেনে নেওয়ার অর্থ ছিল আমার 17 বছরের জীবনটা একটা সস্তা তামাশায় পরিণত হয়েছে। আমি কানের দুলটা আমার কুর্তার পকেটে রাখলাম এবং উপরে চলে গেলাম। শাওয়ার তখনও চলছিল। জাহিদ একটা পুরনো রোমান্টিক গান গাইছিল, বেসুরে, উচ্চস্বরে এবং ভীষণ আনন্দে। সেই শব্দটা শুনে আমার প্রায় হাসি পেয়ে গেল। একটা মানুষ আপনার জীবনটা ধ্বংস করে দিয়েও চোখে শ্যাম্পু যাওয়া নিয়ে এত সতর্ক থাকতে পারে। আমি বাথরুমের দরজার বাইরে দাঁড়ালাম। নিচ দিয়ে গরম পানির ভাপ বের হচ্ছিল। তার ফোনটা বিছানায় রাখা ছিল, স্ক্রিন নিচের দিকে করা। আমি সেটার দিকে তাকালাম। এতগুলো বছর আমি কখনো তার ফোন ছুঁয়েও দেখিনি। একজন ভালো স্ত্রী সবসময় স্বামীকে বিশ্বাস করে। আমার বিয়ের দিন আমার শাশুড়িমা এই কথাই বলেছিলেন, একজন ভালো স্ত্রী কোনো প্রশ্ন তোলে না, একজন ভালো স্ত্রী ঘর শান্ত রাখে, একজন ভালো স্ত্রী জ্বলন্ত কয়লা গিলে খেয়েও সকালে নাস্তায় মিষ্টি হাসে। আমি ফোনটা তুলে নিলাম। আমার হাতে আসতে এই স্ক্রিনটা জ্বলে উঠলো। একটা নতুন মেসেজ, কোনো নাম লেখা নেই, শুধু একটা লাল হার্ট ইমোজি দিয়ে কন্ট্যাক্ট সেভ করা। গত রাতটা দারুণ ছিল। ও কি হারিয়ে যাওয়া কানের দুলটা খেয়াল করেছে? আমার পা দুটো অবশ্যই এলো। মেসেজটার জন্য নয়, কারণ ঠিক নিচে আরেকটি মেসেজ ভেসে উঠলো, ভয় পেও না, খালাম্মা বড্ড সহজ সরল, এসব কিছু বুঝবেন না। খালাম্মা, আমার বয়স 41, আমি মরে যাইনি, আমি বোকা নই, আমি ঘরের কোনো আসবাবপত্রও নই। আমার আঙুলগুলো ফোনটাকে এত জোরে চেপে ধরলো যে ফোনের কোনাগুলো হাতে তালুতে বিঁধে গেল। শাওয়ার বন্ধ হলো। ভেতরে জাহিদ আবার গুনগুন করে গান গাইতে শুরু করলো। আমি আমার ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলাম এবং পুরনো কাঠের গয়নার বাক্সটা খুললাম। সেখানে আমি আমার বিয়ের লহরি নেকলেস, বিয়ের চুড়ি এবং আমার বাবা মার যাওয়ার আগে দেওয়া সেই ছোট জরুরি এই ডায়েরিটা রাখতাম। ডায়েরির প্রথম পাতায় বাবা লিখেছিলেন, ভালোবাসা যখন তোমাকে অন্ধ করে দেবে তখন কাগজের দলিল তোমাকে বাঁচাবে। তখন আমি হেসেছিলাম, আজ আমার হাসি পাচ্ছিল না। আমি আমার শাড়ির নিচে লুকিয়ে রাখা ফাইলটা টেনে বের করলাম। জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির শেয়ার, বিমার নমিনেশন। বছর আগে জাহিদের ব্যবসা যখন ডুবতে বসেছিল তখন সে কেঁদে কেটে আমাকে দিয়ে যে লোনের কাগজ সই করিয়েছিল সেটি, সেই বিশেষ গোপন ধারাটি যা সে ভেবেছিল আমি কখনোই পড়ে দেখব না। আমি সব কিছু বিছানার উপর সাজিয়ে রাখলাম। তারপর পকেট থেকে সোনার কানের দুলটি বের করে ঠিক কাগজের মাঝখানে রাখলাম, যেন আদালতের কোনো অকাঠ্য প্রমাণ। বাথরুমের দরজা খুললো। গায়ে তোয়ালে জড়িয়ে হাসতে হাসতে জাহিদ বের হয়ে এলো। আনিকা, আমার নীল শার্টটা কোথায়? ঠিক তখনই তার চোখে পড়লো আমার হাতে থাকা ফোনটার দিকে, তারপর কাগজের উপর রাখা কানের দোলটার দিকে। তার মুখের হাসিটা মিলিয়ে গেল। 17 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম আমার স্বামীকে ভীষণ ভীত দেখালো। আমি তার ফোনটা উঁচিয়ে ধরে বললাম, ওকে ফোন করো। সে ঢোক গেল। আগে আমার কথা শোনো। আমি হাসলাম। না, ওকে ফোন করো, স্পিকারে দাও। তার মুখের ভাব আবার বদলে গেল। অপরাধ বোধ নয়, এবার স্পষ্ট আতঙ্ক, কারণ ঠিক সেই মুহূর্তে ফোনটা আবারও কেঁপে উঠলো। স্ক্রিনে একটি নতুন ছবি ভেসে উঠলো। আমি সেটার দিকে তাকালাম, আর যে মেয়েটি অন্য কানের দুলটি পরে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, আমার নিজের পরিবারই একজনের পাশে দাঁড়িয়ে হাসছিল। ছবিটার দিকে তাকিয়ে আমার নিঃশ্বাস আটকে গেল। জাহিদের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মুখের রক্ত যেন এক মুহূর্তে শুকিয়ে গেল। ছবিতে যে মেয়েটি দাঁড়িয়েছিল তার কানে সেই প্রজাপতির অন্য কানের দুলটি ঝলমল করছিল, আর তার পাশে আমার ছোট মামাতো বোন মেহেরিন। আমার চোখের সামনে হঠাৎ করে গত 2 বছরের অসংখ্য দৃশ্য ভেসে উঠতে লাগলো। মেহেরিন প্রায়ই আমাদের বাসায় আসতো, আমাকে আপু বলে জড়িয়ে ধরতো, জাহিদকে দুলাভাই বলে মজা করতো। আমি নিজেই কতবার বলেছি, মেহেরিন তোমার চাকরির ব্যাপারে দুলাভাইয়ের সঙ্গে কথা বলো, ওর অনেক
অনেক পরিচিত আছে। আমি নিজেই তাদের কাছাকাছি আসার পথ খুলে দিয়েছিলাম। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জাহিদ কাপা গলায় বলল, তুমি যা ভাবছো ব্যাপারটা তা না। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। তাহলে কি? সে কোনো উত্তর দিতে পারল না। ফোনটা আবার কেঁপে উঠল। ভিডিও কল, একই লাল হার্ট চিহ্ন। জাহিদ যেন আতঙ্কে জমে গেল। আমি ফোনটা তার হাতে ধরিয়ে দিলাম। রিসিভ করো। সে মাথা নেড়ে বলল, প্লিজ আনিকা, এখন না। আমি ঠান্ডা গলায় বললাম, এখনই। অবশেষে সে কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করলো। স্ক্রিনে ভেসে উঠল এক তরুণী, কিন্তু সে মেহেরিন নয়, অচেনা একটা মেয়ে। বয়স খুব বেশি হলো 25। মেয়েটি হাসতে হাসতে বলছিল, বেবি তুমি তো বলেছিলে আজও অফিসে থাকবে। কথা শেষ হওয়ার আগে সে আমাকে দেখতে পেল আর হাসি মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মেয়েটি ফিসফিস করে বলল, আপনি আনিকা আপু? আমি কিছু বললাম না। মেয়েটি নিজের ঠোঁট কামড়ে ফোনটা কেটে দিল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। আমি ধীরে ধীরে জাহিদের দিকে তাকালাম। এবার সত্যিটা বলবে। সে বিছানায় বসে পড়লো, 2 হাত দিয়ে মুখ ঢেকে বলল, এটা শুধু একজন না। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে ভাঙা গলায় বলতে লাগলো, 2 বছর ধরে আমি অনেক বড় ভুল করেছি। আমার কোনো কান্না পেল না। আমি শুধু মনে হচ্ছিল আমার ভেতরের সব অনুভূতি যেন পাথর হয়ে গেছে। ঠিক তখনই নিস্তলার কলিং বেল বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। আমাদের গৃহকর্মী এসে দরজার বাইরে থেকে ডাকলো, আপা, একজন মহিলা এসেছেন, বলছেন জাহিদ স্যারের সঙ্গে খুব জরুরি কথা আছে। জাহিদের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে সে চিৎকার করে উঠল, আনিকা, দরজাটা খোলো না। আমি থামলাম না। দরজার হাতলে হাত রাখলাম। তারপর ধীরে ধীরে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির কোলে প্রায় 4 বছরের একটি ছোট ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা বলেছে আমি আমার বাবাকে নিতে এসেছি। ছেলেটার কথাটা শুনে আমার চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি আমার বাবাকে নিতে এসেছি। 4 বছরের বেশি হবে না, কোকড়ানো চুল, বড় বড় চোখ, হাতে একটা ছোট খেলনা গাড়ি। তার পাশে দাঁড়িয়ে থাকা তরুণীটি মাথা নিচু করেছিল, মুখে ক্লান্তি ছাপ, চোখ দুটো লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কান্না করেছে। পিছন থেকে জাহিদের কাপা গলা ভেসে এলো, তুমি এখানে কেন? ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল, কারণ আমি আর মিথ্যা কথা বলতে পারছি না। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আনিকা আপু? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানতাম না উনি বিবাহিত। প্রথমে বলেছিলেন ডিভোর্স হয়ে গেছে, পরে বললেন শুধু আইনি কাগজ বাকি। আমি বিশ্বাস করেছিলাম। জাহিদ চিৎকার করে উঠল, চুপ, একদম চুপ। মহিলাটি এবার কঠিন চোখে তার দিকে তাকালো, আজ আর চুপ করবো না। 4 বছর ধরে শুধু তোমার কথাই শুনেছি। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 4 বছর, অর্থাৎ আমি যখন সংসার বাঁচানোর জন্য নিজের গয়না বিক্রি করছিলাম, তখনই সে আরেকটা জীবন গড়েছিল। মহিলাটি ব্যাগ থেকে একটি খাম বের করলো, এগুলো আপনার দেখা উচিত। আমি খামটি হাতে নিলাম। ভেতরে একের পর এক ছবি। সমুদ্রের ধারে জাহিদ আর সেই মেয়ে, একটা জন্মদিনের কেক কাটছে দুজন। হাসপাতালের বেডে নবজাতক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জাহিদ। আর শেষ ছবিটিতে জাহিদ শিশুটিকে বুকে জড়িয়ে ধরে হাসছে। ছবির পেছনে নিজের হাতের লেখায় লিখেছে, আমাদের নতুন জীবনের শুরু। আমার চোখ ঝাপসা হয়ে এলো, কিন্তু এবারও আমি কাঁদিনি। আমি শুধু জাহিদের দিকে তাকিয়ে রইলাম। সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। মহিলাটি শান্ত গলায় বলল, আজ আমি কোনো সম্পর্ক চাইতে আসিনি, আমি শুধু সত্যিটা লুকিয়ে রাখতে চাইনি। ঠিক তখনই ছোট ছেলেটি আমার কাছে এসে দাঁড়ালো। সে নিষ্পাপ কণ্ঠে বলে, আন্টি, বাবা কি আজ আমাদের সঙ্গে যাবে? আমার গলা শুকিয়ে গেল। একটি শিশুর কোনো দোষ নেই, সে শুধু তার বাবাকে চিনেছে। আমি হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত রাখলাম। তোমার নাম কি? সে মিষ্টি করে হেসে বলল, আয়ান। জাহিদ হঠাৎ এগিয়ে এসে ছেলেটিকে কোলে নিতে চাইলো, কিন্তু ছেলেটি তার দিকে না গিয়ে মায়ের হাত শক্ত করে ধরে ফেলল। মহিলাটি ধীরে বলল, এতদিন সময় ছিল, আজ আর অভিনয় করার দরকার নেই। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল, অজানা একটা নাম্বার। আমি কলটি রিসিভ করতে ওপাশ থেকে একজন ভদ্রলোক বললেন, ম্যাডাম, আমি অ্যাডভোকেট রাশেদ বলছি। আপনার বাবা রেখে যাওয়া ট্রাস্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আজই আপনার সঙ্গে দেখা করা জরুরি, কারণ আপনার স্বামী আজ দুপুরে সেই সম্পত্তি সম্পর্কে কিছু কাগজ জমা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ধীরে ধীরে জাহিদের দিকে তাকালাম। এই প্রথম আমার মনে হলো সে শুধু আমার বিশ্বাসই ভাঙেনি, সে আমার বাবা রেখে যাওয়া শেষ স্মৃতিটাও নিজের নামে করে নিতে চেয়েছিল। অ্যাডভোকেটের কথাগুলো শুনে আমার শরীরের ভেতর যেন বরফের স্রোত বয়ে গেল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আপনি কি বললেন? আমার স্বামী কোন কাগজ জমা দিতে গেছেন? ওপাশ থেকে ভদ্রলোক শান্ত গলায় বললেন, ম্যাডাম, বিস্তারিত ফোনে বলা ঠিক হবে না, তবে আপনার বাবা ট্রাস্টের একটা পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করার চেষ্টা হয়েছে। কাগজে আপনার স্বাক্ষর আছে, কিন্তু আমরা সেটি যাচাই করতে গিয়ে অসঙ্গতি পেয়েছি, তাই আপনাকে আগে জানালাম। কল কেটে যাওয়ার পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে জাহিদের দিকে তাকালাম। তুমি আমার স্বাক্ষর জাল করেছ? জাহিদ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না আনিকা, ব্যাপারটা তেমন না। তাহলে কেমন? সে কোনো উত্তর দিল না। তার নীরবতায় যেন সব স্বীকার করে নিল। আমি বিছানার উপর রাখা ফাইলগুলো আবার খুললাম। প্রতিটা কাগজ এবার নতুন করে দেখতে শুরু করলাম। হঠাৎ একটা পুরনো ব্যাংক স্টেটমেন্ট চোখে আটকে গেল। 2 বছর আগে আমার নামে থাকা একটা স্থায়ী আমানত ভেঙে টাকা অন্য একটি কোম্পানির হিসেবে পাঠানো হয়েছে। কোম্পানির নামটা পরিচিত, ওটাই জাহিদের নতুন ব্যবসা।
আমি মাথা তুলে তাকালাম। এই টাকাটা আমাকে না জানিয়ে নিয়েছিলে? জাহিদ ভাঙা গলায় বলল, ব্যবসা বাঁচানোর জন্য দরকার ছিল, পরে ফেরত দেওয়ার ইচ্ছা ছিল। আমি তিক্ত হেসে বললাম, ফেরত নাকি আরেকটা সংসার চালাতে? ঘরে দাঁড়িয়ে থাকা তরুণীটি এবার ধীরে বলল, আপু আমি এই টাকার কথা জানতাম না, আমি চাকরি করতাম। উনিই বলতেন সব খরচ ওনার ব্যবসার লাভ থেকে আসে। আমি তার দিকে তাকালাম, তার চোখেও প্রতারণার ক্ষত স্পষ্ট। সেই মুহূর্তে বুঝলাম এই মানুষটা শুধু আমাকে নয় আরও অনেককে মিথ্যার জালে বেঁধেছে। ঠিক তখনই এই ডোরবেল আবার বেজে উঠল। গৃহকর্মী দৌড়ে এসে বলল, আপা একজন কুরিয়ার এসেছে, বলছে শুধু আপনার হাতেই পার্সেলটা দিতে হবে। আমি দরজার কাছে গিয়ে সই করে ছোট একটা খাম নিলাম। ভেতরে ছিল একটা ইউএসবি ড্রাইভ আর একটিমাত্র লাইন লেখা, সত্যিটা জানতে চাইলে এটা একা বসে দেখবেন, কাউকে বিশ্বাস করবেন না, কোনো প্রেরকের নাম নেই। আমি ইউএসবি ড্রাইভটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইলাম। জাহিদ সেটা দেখে হঠাৎ ছুটে এলো, ওটা আমাকে দাও। আমি এক পা পিছিয়ে গেলাম। এত ভয় পাচ্ছ কেন? সে প্রথমবারের মতো প্রায় চিৎকার করে উঠল, কারণ তুমি জানো না ওটার ভেতরে কি আছে। আমি তার চোখের দিকে তাকালাম, সেখানে অপরাধবোধের চেয়ে ভয় অনেক বেশি। আর সেই ভয়টা কোনো পরকীয়ার জন্য নয়, মনে হচ্ছিল আরও বড় কোনো গোপন সত্য লুকিয়ে আছে। আমি শক্ত করে ইউএসবি ড্রাইভটা মুঠোয় ধরে বললাম, আজ থেকে আর কোনো সত্য আমার কাছ থেকে লুকিয়ে থাকবে না। জাহিদ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে আরেকটা বার্তা এলো। স্ক্রিনে মাত্র 3টি শব্দ ভেসে উঠল, ও সব কিছু জেনে গেছে।